পরিবারের পাশাপাশি দুটি রাজবাড়ি ৪৬ নম্বর এবং ৪৭ নম্বর। দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই দুটি রাজবাড়ি উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটার ঘোষ পরিবারের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ৪৭ নম্বর পাথুরিয়া ঘাটা স্ট্রিটের খেলাদ ঘোষ ম্যানশনে। আচ্ছা, এই দুটো রাজবাড়ি অর্থাৎ ৪৬ নম্বর এবং ৪৭ নম্বর, এই দুটো রাজবাড়ি তো নিশ্চয়ই একজন নির্মাণ করেননি? না না, ৪৬ নম্বরটা বানিয়েছিলেন রামলোচন ঘোষ, যিনি ছিলেন খেলাদ ঘোষের ঠাকুরদা। আচ্ছা। উনি অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিংস এর আন্ডারে চাকরি করতেন। এবং শোনা যায় যে এই পুজোয় নাকি ওয়ারেন হেস্টিংস আর স্ত্রীকে নিয়ে একাধিকবার এসছেন। মানে এর থেকে বোঝা যায় যে সেই সময় এই ধরনের যে বাড়িগুলো ছিল তারা কিন্তু ব্রিটিশদের খুব কাছে ছিল। ঠিক। এবারে এই বাড়িতে ৪৭ নম্বর বাড়িটা বানিয়েছিলেন খেলাদ ঘোষ, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু ৪৬ নম্বর বাড়িতে উনি জন্মেছিলেন। আচ্ছা, মানে ওইখানে জন্মেছিলেন, এটা উনি বানিয়েছেন। এই বাড়ির সম্বন্ধে বলা যায় যে এই বাড়িতে ঠাকুর দালান সেটা ৮৫ ফুট লম্বা, সেটা সম্ভবত কলকাতা শহরে ওয়ান অফ দ্য লার্জেস্ট, এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এই বাড়িটা দেখেও মোটামুটি বোঝা যায় যে এটা হয়তো সব থেকে ভালোভাবে মেনটেন করা বাড়ি, যে কটা বাড়ি এখনো পুরনো আছে। আচ্ছা কুণালদা, আমি শুনেছি এই বাড়িতে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন তো। উনি ঠাকুর রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন 1883 21 জুলাই। আচ্ছা। উনি এই বাড়িতে এসে এই বাড়ির ঠাকুর ঘর, এই বাড়ির ঠাকুর দালান, ওপরের বারান্দা, বৈঠকখানা, এই জায়গাগুলো ঘুরে দেখেছিলেন। এবং এটাও শোনা যায় যে এই বাড়িতে এসে নাকি ওনার ভাব সমাধিও হয়েছিল। আচ্ছা, আরো একটা কথা শুনেছিলাম, সে কথাটা হলো এই বাড়িতে নাকি কোথাও একটা নাচ ঘর আছে। আছে তো, এই বাড়ির দোতলায় নাচ ঘর আছে। এই হলো সেই নাচ ঘর। আচ্ছা আচ্ছা কুণালদা, সেই সময় দুর্গাপুজোর দিনগুলোতে তো নিশ্চয়ই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আসলে দুর্গাপুজোর সময় হতো কিনা জানি না, হয়তো হতো। তবে একটা কথা বলা যেতে পারে যে এই ঘোষবাড়ি কলকাতা শহরে সেই সময়কার সাংস্কৃতিক যে পরিমণ্ডল, তাতে কিন্তু এই ঘোষবাড়ি একটা মস্ত বড় অবদান ছিল। আচ্ছা। আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে শোনা গেছে যে এই নাচঘরে কোনো একটা সময় এরকম একটা মস্ত বড় সন্দেশ তৈরি করা হতো, এবং সেই সন্দেশের ওপরে দাঁড়িয়ে যারা নর্তকী ছিলেন তাদেরকে নাচতে বলা হতো। এবং সন্দেশের উপরে নাচ। এবং এবং মজার ব্যাপারটা হচ্ছে টাস্কটা ছিল এরকম যে তিনি নাচবেন কিন্তু সন্দেশটা ভাঙবে না। হ্যাঁ, ইভেনচুয়ালি যেটা হতো সন্দেশটা হয়তো চ্যাপ্টা হয়ে যেত। হ্যাঁ, স্বাভাবিক, কিন্তু সন্দেশটা ভাঙতো না। আচ্ছা, সেটা এই নাচঘরের একটা স্পেশালিটি। যাই হোক, এই গল্প তো চলবেই, কিন্তু আমরা এই মুহূর্তে ঘোষ বাড়ির একজন সদস্যের সঙ্গে কথা বলবো। আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন খেলাদ ঘোষ পরিবারের অষ্টম প্রজন্ম প্রদীপ্ত ঘোষ। নমস্কার প্রদীপ্ত। নমস্কার। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমাদের বাড়ির একটা ট্রেডিশন আমি শুনলাম আসার আগে, সেটা হচ্ছে তোমাদের বাড়ি থেকে কলা বউ নাকি বেরোন না। এটার বৃত্তান্তটা যদি একটু বলো। আগেকার দিনে যেহেতু আমাদের বাড়িতে আমাদের মানে মহিলারা গঙ্গায় স্নান করতে যেতেন না, তাই জন্য কলা বউকেও আমাদের বাড়িতেই স্নান করানো হয়। আচ্ছা, এই জন্য কলা বউ বাড়িতে বেরোন না। আচ্ছা আচ্ছা। আরো একটা রীতি আছে যেটা আমি শুনেছিলাম, তোমাদের এখানে বলি হয় না বোধহয়, সবজি বলির কোন একটা প্রথা রয়েছে। এই চালে আমরা চাল কুমড়োকে আমরা বলি দিই। আচ্ছা, তো বলিটা হয় না কেন? মানে অনেক জায়গাতেই তো দুর্গাপুজোতে বলি প্রথা রয়েছে। এটা মানে জবের থেকে বাড়িতে পুজো স্টার্ট হয়েছে, এখানে মানে অ্যানিমালদের বলি দেওয়া হয় না। আর নীলকণ্ঠ পাখি, আগে তো শুনেছিলাম নীলকণ্ঠ পাখি নাকি ওড়ানো হতো। নীলকণ্ঠ পাখি মানে আগে আমরা মানে দশমীর দিন ঠাকুর বিসর্জনের সময় আমরা নীলকণ্ঠ পাখি ছেড়ে দিতাম, তারপরে গান ফায়ারিং হতো। কিন্তু যেহেতু গভর্নমেন্ট ওটা ব্যান করেছে, এখন আর সেটা করা হয় না। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থেকো। একদম। এবং এইভাবেই তোমাদের বাড়ির ট্রেডিশনাল পুজো যেন আমাদের প্রত্যেককে বারংবার এইভাবেই আকর্ষিত করে, সেটাই প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই, থ্যাংক ইউ।